আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের প্রতি মধ্যরাতের নিয়মিত আয়োজন ইয়াং নাইট দেখার জন্য তরুণদেরকে নিয়ে আমাদের এই অনুষ্ঠান এবং সেরকম একজন তরুণকে আমরা নিয়ে এসেছি আজকের ইয়াং নাইটে। আজকের ইয়াং নাইটের নামটি আমরা রেখেছি ক্যান্সার ও খাদ্যাভ্যাস। সুতরাং বুঝতেই পারছেন যে ক্যান্সারের সাথে খাদ্যাভ্যাসের যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক নিয়ে আমরা কথা বলবো। এবং সেই জন্য আজকে যিনি স্টুডিওতে রয়েছেন তাকে আপনারা একটু পরিচয় করে দিচ্ছি আপনাদের সঙ্গে। ইনি ডক্টর মুজিবুল হক, অধ্যাপক ডক্টর মুজিবুল হক। তিনি পড়াচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কমিউনিটি কলেজ, হিউস্টন কমিউনিটি কলেজে তিনি পড়াচ্ছেন। নিউট্রিশন নিয়ে তার কাজ রয়েছে, ডিএনএ এবং ক্যান্সার এইগুলো নিয়ে তিনি ডক্টরেট পোস্ট ডক্টরেট করেছেন। যদিও তিনি বাংলাদেশেরই সন্তান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রিতে অনার্স এবং মাস্টার্স করার পর ডক্টরেট করেছেন উইসকনসিন ইউনিভার্সিটি থেকে। এরপরে পোস্ট ডক্টরাল করেছেন, তারপরে হার্ভার্ডের ট্রেনিং নিয়েছেন নিউট্রিশনের উপরে। সব কিছু মিলে বাংলাদেশের নাম উজ্জ্বল করার মতো বাইরের বিশ্বে একজন পুষ্টিবিদকে আমরা পেয়েছি, পুষ্টি বিজ্ঞানীও বলা যায়, পুষ্টি গবেষকও বলা যায়। তাকে আজকে আমরা পেয়েছি স্টুডিওতে। তার কাছ থেকে আমরা শুনবো ক্যান্সারের আদ্যপান্ত এবং ক্যান্সার ট্রিটমেন্ট নিয়েও আমরা তার সঙ্গে কথা বলবো। সুতরাং যারা এই মুহূর্তে অনুষ্ঠানটি দেখছেন তাদের কারো যদি বিশেষ করে ক্যান্সার নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, ফোন করতে পারেন আমাদেরকে 818-9218 এই নাম্বারে ফোন করে আজকে অতিথির কাছে আপনার প্রশ্নটি করতে পারেন। আপনি যদি জিজ্ঞাসা কিছু থাকে আমরা চেষ্টা করব সেই প্রশ্নের উত্তরগুলো প্রফেসর ডক্টর মুজিবুল হকের কাছ থেকে জানার জন্য। মুজিবুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য। বাংলাদেশের সন্তান, বাংলাদেশে এসেছেন। আপনার কাছ থেকে আমরা আসলে আমি খুবই সাধারণ একজন মানুষ হিসাবে আজকে আমি আপনার কাছ থেকে জানতে চাবো, আমরা ক্যান্সার নিয়ে অনেক কথা শুনি, অনেক প্রত্যেকেরই মোটামুটি এখনকার বাংলাদেশের সবারই দেখা যায় যে কারো না কারো আত্মীয় স্বজন পরিবারের কেউ না কেউ ক্যান্সার পেশেন্ট। মোটামুটি বলা হয় যে বাংলাদেশে এখন পুরো ওয়ার্ল্ডে এবং বাংলাদেশে সব মিলে মোটামুটি 25% মানুষ পুরো ওয়ার্ল্ডের ক্যান্সার ঝুঁকির মধ্যে রয়েছে, যেটা আগামী আরও কয়েক বছরের মধ্যে প্রায় 48-49%-এ পৌঁছে যাবে। বাট ক্যান্সার আমরা তো অনেক অ্যাডভান্স করে গেছি। ক্যান্সার যখন আবিষ্কার হয়েছে, ক্যান্সার যে দিস ইজ কল্ড ক্যান্সার, তারপর থেকে আমরা প্রায় 70-80 বছর পার করে চলে আসছি। আমাদের টেকনোলজি অনেক উন্নতি হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু তারপর আমরা ক্যান্সারকে লাগাম টেনে ধরতে পারছি না। সো আমার প্রথম প্রশ্ন যে ক্যান্সারটা আসলে কি? আমরা ক্যান্সারটা কি? এটা কি জন্মগতভাবে আসে, নাকি লাইফস্টাইলের কারণে আসে, নাকি পূর্বপুরুষের জিনের সূত্র ধরে আসে? কি আসলে? ধন্যবাদ আপনাকে এবং এটিএন নিউজকে আজকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, আমাদের ইয়ুথদের জন্য। সো আপনি বলছিলেন ক্যান্সারটা আসলে কি? ক্যান্সারটা হচ্ছে একটা সেলের মধ্যে যখন জিন প্রপারলি কাজ করে না বিকজ অফ ডিএনএ মিউটেশন। আর এই মিউটেশন এটা রাতারাতি হয় না, এটা 50 বছর ধরে হয়। অ্যাকর্ডিং টু রিসার্চ, যদি 50 ইয়ার্স ধরে একটা মিউটেশন কন্টিনিউ হয় তখন ক্যান্সারটা আসে অ্যাজ এ ক্যান্সারাস ম্যালিগন্যান্ট সেল। তো আমরা তো অনেক বাচ্চাদেরকেও দেখি যে ক্যান্সার নিয়ে, ছোট বাচ্চা ক্যান্সার হয়েছে, কিশোর বয়সে টিনেজার তাদের ক্যান্সার হয়েছে, 15-20 বছর বয়সের একদম তরুণ তাদেরও ক্যান্সার হচ্ছে। তাদের ক্ষেত্রে তাহলে কি ক্যান্সার হচ্ছে না? 50 বছর তো তারা বাঁচেই নাই এখন। আপনি ঠিক বলেছেন, একটা ছোট বাচ্চার কেন ক্যান্সার হয়, তাই না? সে তো 50 বছর এখনো বয়স হয়নি। এটা হচ্ছে তার ফাদার, ধরুন একটা ছেলে তার 10 বছর, সে তো তার ফাদার যদি 40 বছর পুরনো ফল্টি জিন তার মধ্যে ট্রান্সফার করে থাকে, আরও সহজ করে বললে তার প্যারেন্ট যদি 40 বছর আনহেলদি লাইফ লিড করে, তাহলে 40 বছর পুরনো জিন দিয়েছে এই ছোট বাচ্চাটাকে। যখন 10 বছর হলো, 10 এবং 40 মিলে 50 বছর তার সাইকেলটা পূরণ হয়ে গেল, জিন ফল্টি আর ডিএনএ মিউটেশনটা কমপ্লিট হলো, তখন তার ক্যান্সারটা প্রকাশ পেল। আচ্ছা, সো ইটস নট অলওয়েজ মাই ফল্ট, ইট ক্যান বি আওয়ার প্যারেন্টস ফল্ট। ডেফিনেটলি। ওকে, আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আনহেলদি লাইফের কথা বলছেন, আনহেলদি লাইফটা আসলে কি? আনহেলদি লাইফের সাথে ক্যান্সারের কি সম্পর্ক? আপনি যেটা বলছেন, আনহেলদি লাইফ দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে খাদ্য অভ্যাস, একটা হচ্ছে আমাদের ঘুমের অভ্যাস বলতে পারেন। তো খাদ্য অভ্যাসের ক্ষেত্রে যেটা হচ্ছে, আজকে আমি কিন্তু কোনো খাবার খাচ্ছি না, আমরা মনে করছি আমরা বাজার থেকে দুধ, ডিম, মাছ, মাংস কিনে খাচ্ছি। তো দেখুন তো আমরা আসলে কি খাচ্ছি? এই যে মাছটা খাচ্ছি, মাছটাকে তো কেমিক্যাল দিয়ে এটাকে হুট করে বড় করা হচ্ছে। একটা মুরগিকে স্টেরয়েড দিয়ে, কেমিক্যাল দিয়ে এটাকে 20 দিনের মধ্যে 3 কেজি করে ফেলা হচ্ছে, এবং সেই মুরগি ডিম পারছে। তো
আমরা ডিম খাচ্ছি, আসলে ডিম তো নেই, এখানে আছে টক্সিক কেমিক্যাল। মাছ খাচ্ছি, মাছ হচ্ছে টক্সিক কেমিক্যাল, এর মধ্যে মাছের জিনটুকু আছে, মাছটা কিন্তু না। গরু খাচ্ছি, গরুর মাংস, গরুর দুধ, এই গরুকে হরমোন দিয়ে, স্টেরয়েড দিয়ে বড় করে এর মধ্যে অ্যান্টিবায়োটিক দিয়ে এটাকে জীবন্ত রাখা হচ্ছে। সেই অ্যান্টিবায়োটিক, গরুর অ্যান্টিবায়োটিক মানুষের মধ্যে আসছে সে দুধের মাধ্যমে। তাহলে আমরা কি খাবার খাচ্ছি? তো আমরা খাবার কিন্তু খাচ্ছি না। অ্যাট দ্য সেম টাইম যদি দেখি আমাদের খাবারের একটা উপাদান হচ্ছে ভেজিটেবল। ভেজিটেবলটা আমরা যে খাচ্ছি এটা হচ্ছে পেস্টিসাইড দেয়া। তারপরে হচ্ছে আমরা আমরা যখন প্রসেস করছি, আমরা হিট করছি প্রচণ্ড, 90 ডিগ্রির উপরে গেলেই আমাদের মিনারেলগুলো, ভাইটামিনগুলো নষ্ট হয়ে যায়। তাহলে সো তার মানে অল টাইপস অফ কুকিজ অ্যান্ড কেকস যেগুলো মানে খুব হাই টেম্পারেচারে বেক করা হয়, দে আর নট অ্যাকচুয়ালি ফুড। নো, অনলি ভেজিটেবলটা, ওকে, ভাইটামিন মিনারেলটা, যেটা আমরা মিনারেলের জন্য যে সোর্সগুলো আছে ওগুলা 90-র উপরে হিট করলে নষ্ট হয়ে যায়। কিন্তু আপনি ফ্যাট, ডিমকে আপনি গরম করতে পারবেন, তেলে গরম ভাজতে পারবেন, মাংসকে আপনি হালকা ভাজি করলে সমস্যা হবে না। কিন্তু সব হচ্ছে মাংসটা তো সোর্সটা হচ্ছে আনহেলদি। আনহেলদি ফার্মড, মানে ফার্মের মুরগি বা ফার্মের মুরগির ডিম, মানে ফার্ম ফ্রেশ যাই বলি না কেন, সেখানে যে আমরা ফিডগুলো খাওয়াচ্ছি, খাবারটা খাওয়াচ্ছি, যে খাবারটা আমরা মানে প্রাণীগুলোকে খাওয়াচ্ছি, বা আমরা যেই শাকসবজি যে উৎপাদন করছি সেখানে আমরা যে পেস্টিসাইডস ব্যবহার করছি, সেগুলো আসলে স্টোর হচ্ছে ওই জিনিসগুলোতে, এবং সেটা আমরা যখন খাচ্ছি আমাদের আমরা আমাদের গ্রহণ শরীরে চলে করছি। আসছে। সো এটা আমাদের শরীরের ভিতরে ঢুকে দেন এটা হচ্ছে আমাদের মানে এক্সপোজার টু টক্সিসিটি, আমাদের শরীর এক্সপোজ হচ্ছে টক্সিসিটির দিকে। নট অনলি দ্যাট, আমাদের কিন্তু এগুলো ছাড়াও কিন্তু আমরা এই যে আমরা সাবান মাখছি, শ্যাম্পু ইউজ করছি, আমরা ব্রাশ করছি, টুথপেস্ট, তারপরে খাবারের প্রিজারভেটিভগুলো আছে, ক্যান ফুড, ড্রাই ফুডের মধ্যে প্রচুর প্রিজারভেটিভ। এই যে একটা অ্যান্টিবায়োটিক দেখা গেছে ক্যান্সারাস সেলের মধ্যে, দেখা গেছে একটা ছোট ছেলে অ্যান্টিবায়োটিক খেয়েছে ছোটকালে, সেই অ্যান্টিবায়োটিকটুকু জমা হয় সেলের মধ্যে, আমাদের 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 আর্টারির মধ্যে, হার্টের। তো সব ধরনের কেমিক্যালি জমা হচ্ছে আমাদের শরীরে, যেটা আমাদের যেটাকে বলা হচ্ছে আনহেলদি, এবং ক্যান্সারটা গ্রো হচ্ছে। না তাহলে তো এখন তো যেটা একটা মুভমেন্ট শুরু হয়েছে অর্গানিক ফুড। সো অর্গানিক ফুড কি এটা কোনো সলিউশন কিনা? অর্গানিক ইজ এ সলিউশন ডেফিনেটলি, বিকজ অর্গানিক খাবারের মধ্যে তো পেস্টিসাইড দিতে পারে, কিন্তু একটা অ্যাপ্রুভড পেস্টিসাইড। অর্গানিক চিকেনের মধ্যে ইউ ক্যানট ফিড দ্যাম টক্সিক কেমিক্যাল, দিয়ে আপনি ফিড দ্য রাইট ফুড। তারপর গরুর মধ্যে ইউ ক্যানট ফিড দ্যাম স্টেরয়েড টু মেক দ্যাম বিগার অ্যান্ড গেট লট অফ মিল্ক। তো এটা আপনি করতে পারছেন না, সেক্ষেত্রে অর্গানিকটা একটা অপশন হতে পারে। কিন্তু উন্নত বিশ্বে এটার উপরে একটু অবজারভেশন, সুপারভিশন আছে, আমি জানি না বাংলাদেশে কতটুকু আছে। কিন্তু এই যে এত হিউজ পপুলেশন পুরো ওয়ার্ল্ডে, সো এত হিউজ পপুলেশনকে ফিট করার জন্য মানে এই ফার্মড খাবার দাবারের বদলে মানে টোটালি অর্গানিক ওয়েতে যদি আমরা ফুড প্রোডাকশনে যাই, মানে সেটা তো আসলে এখন এই মুহূর্তে কোনো সমাধান এনে দিবে না। এনে দিবে আসলে, এনে দিবে কি? জাস্ট সিম্পল, আপনার ইনস্টেড অফ স্টেরয়েড ইউ পুট দ্য রাইট ফুড। Instead of feeding the fish, we are feeding the toxic chemical. Feed them real food. That's all. আর পেস্টিসাইড ইউজ না করে আপনি অ্যাপ্রুভ, যেটা একটু কস্টলি হবে, শাকের দামটা একটু বেড়ে যাবে, উৎপাদন খরচটা বেড়ে গেলে দামটা বেড়ে যাবে। আমরা তো আজকে বাংলাদেশে আমরা অ্যাফোর্ড করতে পারি, আমরা রাইট ফুডটা পাচ্ছি না। ওকে, সো আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি বলছিলেন যে ক্যান্সারের কথা, মানে ক্যান্সারের কথা আমরা যারা বলি যে ক্যান্সার নিয়েই যেহেতু কথা হচ্ছে, প্রথমত হচ্ছে যে একটা ক্যান্সার, এটা যেটা বললেন যে এটা জেনেটিক ডিফর্মিটি বা মিউটেশন, যেটা হচ্ছে ডিএনএ মিউটেশনের কারণে যে জেনেটিক ডিফর্মিটিটা হচ্ছে, সেটার কারণেই হচ্ছে জেনেটিক চেইনটা ভেঙে যাচ্ছে বা কোডিংটা চেঞ্জ হচ্ছে, সেটার কারণে ক্যান্সার তৈরি হচ্ছে, এবং 50 ইয়ার্স লাগছে এটা ডেভেলপ হতে। বাট এই ক্যান্সারটা মানে আমরা ক্যান্সার ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনি যেটা বলছেন হেলদি লাইফ, এবং একই সাথে আমরা এটার সাথে আমরা বলছি যে নানা ধরনের ট্রিটমেন্টের কথা বলছি, কেমোথেরাপিজ, রেডিয়েশন, নানা ধরনের ট্রিটমেন্ট কিন্তু হচ্ছে, অনেক ধরনের মেডিকেশন নিতে হচ্ছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তো আমরা দেখি যে মানে ক্যান্সার ট্রিটমেন্ট হওয়ার পরও রিকারেন্স হয়, আবার ক্যান্সার অ্যাটাক করে, আবার যারা অনেকেই হয়তো শেষ পর্যন্ত ক্যান্সারের সাথে ফাইট করে বের হয়ে আসতে পারেন না। রাইট। তো এইটা কেন হয়? ক্যান্সারের ট্রিটমেন্ট তো অনেক অ্যাডভান্স হয়ে যাওয়ার কথা এত বছরে, কিন্তু সেই হারে তো আমাদের মানে মৃত্যু হার, ক্যান্সার থেকে মৃত্যুর মানে ডেথ রেট তো কমে নাই। এর কারণটা কি? হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। আজকের ক্যান্সার রেট এখন থেকে 50 ইয়ার্স আগে ছিল 70%, এখনও 70% আছে।
তো এটা কেন রেটটা কমে নেই আপনি দেখেন আজকে যে ট্রিটমেন্টগুলো আছে ইমিউনোথেরাপি কেমোথেরাপি রেডিওথেরাপি তারপরে সার্জারি তো আছেই এই সবগুলো থেরাপি টার্গেট হচ্ছে সেলকে মেরে ফেলা যে ক্যান্সার সেলটাকে কিন্তু এটা করতে গিয়ে তারা কিন্তু হেলদি সেলকেও মেরে ফেলতেছে এতে করে কি হচ্ছে একটা মানুষ ক্যান্সার থেকে বেরিয়ে আসে আবার ইনস্ট্যান্ট মারা যাচ্ছে কারণ তার বিভিন্ন অর্গান কিন্তু নষ্ট হয়ে গিয়েছে তো এক্ষেত্রে সমস্যাটা কোথায় সমস্যা হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে অ্যাকচুয়ালি কিভাবে এই হেলদি সেলকে সেভ করে শুধু ক্যান্সার সেলকে আমরা কিল করতে পারি এবং সেটা পারে হচ্ছে ফাইটোকেমিক্যালসটা হচ্ছে যে শুধু সিলেক্টিভলি ক্যান্সার সেলকে কিল করতে পারে একটু সহজ করে ফাইটোকেমিক্যালসটা আসলে কি জিনিস মানে এটা কিভাবে কাজ করে এবং আমরা সোর্সগুলো কি কি যেখান থেকে আমরা মানে কিভাবে আমরা ক্যান্সারে ট্রিট করতে পারবো আসলে বেসিক্যালি যদি এই কেমোথেরাপি অ্যান্ড রেডিয়েশন থেরাপি এগুলো যদি আসলে যেহেতু আপনি বলছেন যে রীতিমতো সব কিছুর উপরে প্রভাব ফেলে সব কিছু একবার নষ্ট করে ফেলছে সো এই টার্গেট ফাইটোকেমিক্যালসগুলো আসলে কিভাবে পাবো বা এই ট্রিটমেন্ট প্রসিডিউরটা কি হবে তাহলে ওকে ট্রিটমেন্ট প্রসিডিউর তো কয়েকটা স্টেপ হতে পারে প্রথমত হচ্ছে যে আপনাকে লটস অফ ভেজিটেবল কারণ ভেজিটেবল অনেকগুলো কাজ একটা হচ্ছে যেমন একটা স্ট্রবেরিতে 500 ফাইটোকেমিক্যাল আছে একটা ব্রকলিতে 1000 ফাইটোকেমিক্যাল আছে এই ফাইটোকেমিক্যালগুলোর কাজ হচ্ছে আপনার শরীরকে ডিটক্স করে আর তারপরে ক্যান্সার সেলকে মেরে ফেলতে পারে তাহলে এই লটস অফ ভেজিটেবল কালারফুল গ্রিন লিফি ভেজিটেবলটা আপনার একটা সোর্স হতে পারে টু ট্রিট দ্য ক্যান্সার দ্বিতীয় হচ্ছে যে আমাদের শরীরে যে ফ্যাট সেলগুলো আছে আমরা একটা মানুষের ক্যান্সার হয়েই যায় তাহলে ফ্যাট সেলকে যদি আমরা বার্ন করতে না পারি ফ্যাট সেল কনভার্ট ইনটু সুগার দ্যাট সুগার ফিড দ্য ক্যান্সারাস সেল কারণ মনে রাখবেন ফ্যাট সেলটা ফ্যাট থেকে আসে নাই ফ্যাট সেল কেম ফ্রম দ্য সুগার ইট গোজ টু সুগার ব্যাক এগেইন একটু থামাতে হচ্ছে আপনাকে ভাই মানে ফ্যাট সেল ফ্যাট থেকে আসে না এই ব্যাখ্যাটা একটু জানা দরকার সেটা হচ্ছে আমরা যেই ফ্যাট গ্রহণ করছি সেটা অ্যানিম্যাল ফ্যাট হোক আর ভেজিটেবল ফ্যাট হোক যেই ফ্যাটই হোক না কেন সেই ফ্যাটটা আসলে আমাদের বডি ফ্যাট না আমাদের বডি ফ্যাট তাহলে আসলে কি দিয়ে তৈরি পিওরলি সুগার থেকে তৈরি আমরা এক্সট্রা সুগার আমরা যখন সুগার খাই সুগার যদি প্রপারলি হজম হতে না পারে সেই সুগারটুকু গ্লাইকোজেন আকারে লিভার জমা রাখে সুগার মানে তো এই সুগার মানে তো নিশ্চয়ই শুধুমাত্র আমরা যে চিনি খাই সেই চিনি না সুগার বলতে বোঝায় অল কাইন্ড অফ কার্বোহাইড্রেট ডেটস হতে পারে কর্ন হতে পারে ব্রেড হতে পারে রাইস সবকিছুই সুগার এই সুগারটা আসে গ্লাইকোজেন আকারে লিভারে আসে লিভার কনভার্ট ইনটু দ্য ফ্যাট সেল ইফ ইউ ডোন্ট ইউজ ইট উইথিন নেক্সট ডে অর টু সো এইটা এই মানে সুগারটা আমাদের জমা হচ্ছে আমাদের ফ্যাট সেলগুলোতে রাইট এন্ড দ্যাটস মানে ওইটাকে আমরা মেদ ভুঁড়ি যা বলি সেটা হচ্ছে বেসিক্যালি সুগার আসলে সুগার ফ্যাট সেলে তাহলে এই সুগারটুকু এসে আপনার ক্যান্সার সেলকে ফিড করবে দেন ইউ হ্যাভ টু বার্ন সুগার টু গেট রাইড অফ ক্যান্সার ওকে তারপর হচ্ছে আপনাকে ডিটক্স করতে হবে শরীরটুকুকে কারণ ক্যান্সার কোত্থেকে এসে দেখতে হবে ক্যান্সার এসছে তো টু মাচ টক্সিসিটি এসে আপনার সেলগুলোকে ডিএনএটা ড্যামেজ করে ফল্টি জিন তৈরি করে সেলটা ইনস্টেড অফ ডাইং it proliferating abnormally. Okay. That is the cancer. So you have to detox your body. You have to cut off the source of all kind of sugar, and you have to use lots of phytochemical vegetable to detox and kill the cancerous cell. সো মানে এই জায়গাটায় আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে যে যদি আপনি শরীরকে যদি ওই সময়টা মানে ক্যান্সার ট্রিটমেন্টের জন্য যদি আপনি সুগার বন্ধ করে দেন তাহলে ক্যান্সারের ট্রিটমেন্ট করা সম্ভব এটা বলছেন আপনি সুগার দেখেন একটা ক্যান্সারাস সেলের স্বাভাবিক সেল থেকে 10 গুণ বেশি সুগার লাগে আপনি যখন সুগারের সবগুলো অ্যাভিনিউ বন্ধ করবেন তারপরে এরপরে হচ্ছে ফ্যাট সেলগুলো বার্ন করবেন তাহলে ক্যান্সার সেল কি খাবে তো না খেয়েই মারা যাবে সো ইউ হ্যাভ টু ইট রাইট ফুড টু স্টার্ভ ক্যান্সারাস সেল সো দ্যাট ক্যান্সার সেল ডাই একটা দিন দেখেন আমাদের আমি একটু একজন দর্শক ফোনে আছেন আমরা একটু ফোনটা নিতে চাই দর্শক আপনার পরিচয়টি দিয়ে প্রশ্নটি করবেন প্লিজ জি আমি আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম সালাম জি আমি এগ্রিকালচারিস্ট আমি বিএডিসি ডেপুটি ডিরেক্টর জি আমার একটা প্রশ্ন হলো কোলন ক্যান্সার যেটা সেটার প্রিলিমিনারি লক্ষণটা কি আর আরেকটা জিনিস হলো যে আপনার এই আমাদের বায়ুপথে যে আরো যে ডিজিজগুলো হয় সেটা থেকেও তো ক্যান্সার হয় তো সেই ক্ষেত্রেও মানে আমরা কোলনের ক্যান্সার এবং ওগুলো থেকে যেমন অ্যানাল ফিশার বা পাইলস সেগুলো যে ক্যান্সারে কনভার্ট করে সেটার লক্ষণগুলো আমরা কিভাবে ডিফারেন্সটা বুঝতে পারবো আর প্রিলিমিনারি লক্ষণগুলো দেখে যাতে কারো ক্যান্সার হলে যে আমরা ট্রিটমেন্টে যেতে পারবো আমারও মানে রক্ত যায় আর কি আমি সে কারণে নিজে একটু উদ্বিগ্ন সে কারণে আমি আপনার প্রশ্নটা করলাম আর কি কাইন্ডলি আমাকে একটু ধন্যবাদ আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব লক্ষণগুলো কি কি সেগুলো মনে হয় আসলে পিওরলি একটা মেডিকেল
Science. সায়েন্সের ব্যাপার, যারা ডাক্তার তারা হয়তো ভালো বলতে পারবেন যে লক্ষণগুলো কি কি। তবে আমরা যে এই প্রশ্নের উত্তরটা খোঁজার চেষ্টা করছি যে এটা ট্রিটমেন্টটা কিভাবে করা সম্ভব। আমাদের ডক্টর মুজিবুল হক রয়েছেন, তিনি ট্রিটমেন্টের কথা বলছেন। তার যে খাদ্যাভ্যাসের ট্রিটমেন্টের কথা বলছেন সেটি সম্ভবত শুধুমাত্র ক্যান্সার না, অন্য যেই সব রোগ বালাইয়ের কথা বলা হচ্ছে সেগুলোকেও অনেকাংশেই হয়তো কন্ট্রোল করা সম্ভব হবে। যেটা বলছিলেন যে এই পেশেন্ট যিনি বলছেন উনি নিজেও আসলে ভুগছেন সমস্যায়। রাইট। সো যে কোনো ক্যান্সারের সেলের ক্ষেত্রে আপনি বলছেন যে সেটাকে যদি স্টার্ভ করানো যায় তাহলে তাকে, সেটা তো একটা পর্যায়ে স্টার্ভ করলেন, সে স্প্রেড করলো না, বাট সেটা কি মরে যাবে ক্যান্সারের সেল? হ্যাঁ, এখানে একটা জিনিস আমাদের যে হিউম্যান বায়োকেমিস্ট্রি আপনাকে একটু জানতে হবে। ইফ ইউ লুক এট দ্য ডিপলি ইন দ্য হিউম্যান বায়োলজি দেখবেন, এবং বায়োকেমিক্যাল প্যাথওয়ে, আমাদের বডিটা হচ্ছে আপনি দেখছেন মনে হয় হাত পা মাথা দিয়ে তৈরি, আসলে তো হচ্ছে যে কোটি কোটি মিলিয়নস অফ ট্রিলিয়নস অফ সেল দিয়ে তৈরি। এই সেলগুলো প্রতি মুহূর্তে মরে যাচ্ছে, ডেইলি প্রায় 20 বিলিয়ন সেল মরে যায়, সেম অ্যামাউন্ট অফ সেল তৈরি হয়। তখন হয় কি, আপনি যদি স্টার্ভ করান, আপনি যদি প্রপার ফুড না দেন, সেলটা তো মরে যাবেই। তো ক্যান্সার সেল তো মরে যেতেই হবে, যেহেতু ফুড পাচ্ছে না, এটা প্রলিফারেট হবে বা কী করে? আর আপনি যদি হেলদি খাবার দেন তাহলে হেলদি সেল তৈরি হবে, তখন ক্যান্সার সেল উইল বি রিপ্লেস বাই এ হেলদি সেল, সো ইউ ক্যান বি হেলদি, নো ক্যান্সার এনিমোর। তাই যদি হয় তাহলে আমাদের এই যে কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপি, এই থেরাপিগুলো চেঞ্জ, মানে এই থেরাপিগুলো থেকে আমরা তাহলে শুধুমাত্র নিউট্রিশনের দিকে তাহলে কেন নজর দিচ্ছি না? আমাদের যে মেডিকেল সিস্টেম, আমরা তাহলে কেন এই দিকে যাচ্ছি না কেন? This is a really very interesting question. Look, there's a lot of fear around the society about the cancer, because people know that cancer is not going to be treated, because even though people going to the doctor, they knows that they are going to die. The reason is the medical system considering cancer as a thing, but cancer is not a thing, it's a biological process. So for instance, you have industry, you're trying to get rid of, for instance, you have a cement industry, you're trying to get rid of cement that is being produced. So if you only take out the cement bag of cement, you cannot get rid of cement until you stop all the avenue of developing the cement. Okay. Similarly, human body is developing cancer, and it has a lot of pathway which is developing actually the cancer. So you have to cut off all the pathways. That only way you can get rid of cancer. Otherwise, you taking out the cancer cell, again it's going to develop cancer again, as I said, cement industry. ওকে, সো এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে আপনি ক্যান্সারের কথা বলছেন, একজন দর্শকও প্রশ্ন করলেন, ক্যান্সারের কি কোনো স্পেসিফিক লক্ষণ রয়েছে কিনা, যে শরীরে ক্যান্সার হয়েছে? আপনি যেহেতু ক্যান্সার নিয়ে রিসার্চ করেছেন, ক্যান্সার, যে কোনো ক্যান্সার, সেটার কি কোনো কমন লক্ষণ বা উপসর্গ বা সাইন্স আছে কিনা কোনো, যে এই সাইন্সগুলো দেখলে যে কোনো একটা মানুষ, যে কোনো একটা সাধারণ মানুষ মনে করতে পারে যে আই মে হ্যাভ ক্যান্সার? ক্যান্সারের সিম্পল হচ্ছে যে দুটা জিনিস আছে সিমটম। এটা হচ্ছে উইক লাগবে, ডিজি ফিল করবে এবং নশাস ফিল করবে। অ্যাট দ্য সেম টাইম সেকেন্ড লক্ষণটা হচ্ছে আপনি ওই জায়গাতে পেইন ফিল করবেন যে লোকেশনে ক্যান্সারটা হয়েছে। তো উনি যেটা বলেছেন দর্শক, কোলন ক্যান্সার, কোলন ক্যান্সারটা হয়েছে বেসিক্যালি ইনডাইজেশন থেকে হয়েছে, ফিশার অর ফিস্টুলা অর হেমারয়েড অর ফাইলস, সামথিং লাইক দ্যাট। যে কারণে মোস্টলি ফিস্টুলাগুলো ক্যান্সারে কনভার্ট হয় আফটার সার্টেন ইয়ার্স, 50 ইয়ার সাইকেল। 50 ইয়ার সাইকেল, ইয়েস, হতে পারে। এটা জেনেটিক্যাল আসতে হয়, তারপরে এটা উনি যদি আনহেলদি থাকে তাহলে এটা একসাথে মনে রাখতে হবে, জিন ক্যান নট এক্সপ্রেস আনটিল ইট গেট দ্য রাইট এনভায়রনমেন্ট। ইভেন দো আপনি জিন পেয়েছেন, আপনি যদি হেলদি থাকেন তাহলে ক্যান্সারটা এখানে হবে না। তো আমরা চলে যাই ওনার প্রসঙ্গে। উনি যেটা বলছেন, পেইন হতে পারে, উনি উইক ফিল করবেন, উনি ব্লিডিং হতে পারেন, ওখানে ওই আপনার রেকটামের মধ্যেই অথবা ইন্টেস্টাইনের কোথাও উনি পেইন ফিল করার কথা। তারপরে উইক, ডিজি, নস্বাস্থ্য ফিল করবেনই। এই দুইটা সিমটম উনি দেখতে পারেন। এটা কি যে কোনো ধরনের ক্যান্সারের ক্ষেত্রে এই দুটো প্রাইমারি সিমটম এগুলা? And location will tell you where your cancer is located at. ওকে, সো দর্শক, আমি আশা করি যে আপনি আপনার প্রাথমিক লক্ষণগুলো কী কী সেগুলো যে প্রশ্নটি করেছিলেন সে উত্তরটি পেয়েছেন। আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা অনেক সময়ই মানে হেলদি লাইফের ক্ষেত্রে বলা হয় যে শরীরে কোলেস্টেরল অনেক হাই, রাইট, এবং ডাক্তাররাও সাজেস্ট করেন যে আফটার 20 ইয়ার্স টেক লিপিড টেস্ট
এভরি 5 ইয়ার্স। সো ইউ ক্যান মেজার দ্যাট যে আপনার লিপিড প্রোফাইল, আপনার প্রোফাইলটা কেমন, আপনার ট্রাইগ্লিসারাইড কেমন রক্তে, আপনার শরীরে এলডিএল এবং এইচডিএল কত, Right. এটার পরিমাণ কত, এবং এটার মাত্রা দেওয়া আছে যে কোনটা 100-র নিচে থাকতে হবে, কোনটা 150-এর নিচে থাকতে হবে, আবার কোনটা এভাবে বলা হয় যে এটা একটা ব্যাড কোলেস্ট্রল, গুড কোলেস্ট্রল, এভাবেও ডিফারেন্সিয়েট করা থাকে। এই জিনিসগুলো আসলে কি, এবং ক্যান্সার ট্রিটমেন্টের সাথে এর কোনো যোগসাজশ রয়েছে কিনা এই কোলেস্ট্রলের, সেটাও আপনার কাছ থেকে একটু জানতে চাবো। তবে তার আগে নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতির পর দর্শক আবারও ফিরছি ইয়াং নাইটে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ইয়াং নাইটে। আমাদের সঙ্গে রয়েছেন ক্যান্সার স্পেশালিস্ট এবং নিউট্রিশন স্পেশালিস্ট বিশেষত প্রফেসর ডক্টর মুজিবুল হক। তিনি আমাদের সঙ্গে আজকে রয়েছেন। এই মুহূর্তে একজন দর্শক আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। বিরতির আগে একটা প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নের উত্তরটাও নেব। দর্শক, প্রথমে আপনার প্রশ্নটি শুনে আমরা উত্তরে চলে যাবো একবারে। আপনার পরিচয়টি দিয়ে প্রশ্নটি করবেন। জি স্যার, আমি ঢাকার মোহাম্মদপুর থেকে বলছিলাম। জি জি স্যারের কাছে আমার প্রশ্নটা হচ্ছে যে ক্যান্সার তো দুইটা, মানে মূলত হচ্ছে একটা ক্যান্সার যাতে না হয় সেই জন্য খাদ্যাভ্যাসে আমাদের কি পরিবর্তন আনা উচিত, এটা হচ্ছে এক নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ক্যান্সার হওয়ার পরে ক্যান্সার তো বিভিন্ন রকম পার্ট আছে, ব্রেন ক্যান্সার আছে, তারপরে আদার্স আরো অনেক ধরনের ক্যান্সার আছে। এই প্রত্যেকটা ক্যান্সারের কি ধরনের ট্রিটমেন্ট করা উচিত, বা কি করলে খাদ্যাভ্যাস পরিবর্তন করলে কি অনুপাতে কি হওয়া যাবে, সেইটা একটা ব্যাখ্যা, মানে উদাহরণ যদি স্যার দিতেন তাহলে ভালো হতো। ধন্যবাদ আপনাকে। আমরা আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে যাবেন। ভাইয়া, একটা প্রশ্ন মুজিব ভাই, যে আপনি যেটা বলছিলেন যে অল সর্টস অফ ক্যান্সার, মানে এটা সব ধরনের ক্যান্সারের মূল উপাদান হচ্ছে, মানে তাদের বেঁচে থাকার মূল উপাদান হচ্ছে সুগার। সো দর্শক, আপনারা যারা এখন এই মুহূর্তে টিভি সেটের সামনে আছেন, যে কোনো ধরনের ক্যান্সারের ট্রিটমেন্টের ক্ষেত্রে একটা প্রপার খাদ্যাভ্যাস এবং সুগার যত কম খাওয়া যায়, সুগার বলতে কার্বোহাইড্রেট যত বেশি কম খাবেন, যত কম খাবেন, তত হচ্ছে আপনার ক্যান্সারের ট্রিটমেন্টটা আরও বেশি সহজ হবে। আমি আশা করি একটু ডিটেলসটা মুজিব ভাইয়ের কাছ থেকে জানতে পারবো যে আসলে এই প্রশ্নগুলোর উত্তর কি। এর আগে আমি একটা প্রশ্ন চেয়েছিলাম যে কোলেস্ট্রলের সাথে ক্যান্সার ট্রিটমেন্টের কোনো সম্পর্ক রয়েছে কিনা, বা বডির ওভারঅল প্রয়োজনীয়তার সাথে কোলেস্ট্রলের সম্পর্ক কি, অ্যান্ড দেন ক্যান্সারের ট্রিটমেন্ট, নানা ধরনের ক্যান্সারের ট্রিটমেন্ট। আমি দুটো কোশ্চেনের আনসার একসাথে দেই। দেখতে হবে যে ক্যান্সারটা কেন হচ্ছে। ক্যান্সার হচ্ছে ড্যামেজ অ্যান্ড টক্সিসিটি ইন দ্য বডি। তো এখানে কোলেস্ট্রলটার কাজটা কি? কোলেস্ট্রল কাজ হচ্ছে এনি টাইপস অফ ড্যামেজ, এনি টাইপস অফ টিস্যু ছিঁড়ে যাওয়া, এনি টাইপস অফ টক্সিসিটি, এনি টাইপস অফ এনি টাইপস অফ ড্যামেজ, কোলেস্ট্রল কি এটাকে হিল করবে। তাহলে আপনি মনে করেন আপনি একটা সিগারেট খেলেন, কোনো একজন, এই সিগারেটের মধ্যে আছে 4000 কেমিক্যাল, টক্সিক কেমিক্যালস। এই কেমিক্যালটা আপনার লাংয়ে, আপনার স্টোমাকে, আপনার ইন্টেস্টাইনে গিয়ে আপনাকে হোল ফোর তৈরি করছে। কে হিল করবে? আপনার এলডিএল, কোলেস্টেরল। তাহলে ল্যাক অফ কোলেস্টেরল, ল্যাক অফ ফ্যাট, যখন আপনি কোলেস্টেরল কন্ট্রোল করবেন, এই হিলিং প্রসেসটা আপনার স্টপ হয়ে যাবে। তখন ক্যান্সার এখানে গ্রো করবে। কেন ক্যান্সার গ্রো করে? এখানে আপনার ডিএনএ মিউটেশন স্টার্ট হবে, জিন হয়ে যাবে ফল্টি, এখানে ক্যান্সার গ্রো করবে। তো কোলেস্টেরলটা হচ্ছে এক্সট্রিমলি ইম্পর্টেন্ট টু স্টপ অর প্রিভেন্ট ক্যান্সার। এখানে একটা ব্যাপার আছে, আপনি আবার টু মাচ যদি সুগার থাকে শরীরের মধ্যে, আপনি যদি কার্বোহাইড্রেট ইনটেক যদি না কমে, তখন এই কোলেস্টেরলটা আপনার আর্টারি থেকে জমা হবে, আপনার ট্রাইগ্লিসারাইড বেড়ে যাবে, আপনি আবার এখানে ফ্যাটি হওয়ার সম্ভাবনা থাকবে। তো সুগারটা কমাতে হবে। অ্যাট দ্য সেম টাইম, সুগার বলতে বোঝাচ্ছি কার্বোহাইড্রেটগুলো, ভাত, রুটি, এগুলো। আর দ্য সেম টাইম কোলেস্টেরলটা, সুগার যদি কম থাকে, আপনার এক্সেস ফ্যাট উড বি রিপেয়ারার, রিবিল্ডার অ্যান্ড হিলার, নট দ্য কিলার। ওকে, তাহলে মানে এই যে বলছেন যে এই খাদ্যাভ্যাসটা, আপনি বলছেন যে মানে সুগার আমরা কম খাবো, ওকে ঠিক আছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার যে আপনি যেগুলোকে বলছেন নিউট্রিশিয়াস ফুড, সেই ফুডগুলোও তো আমাদের কাছে অ্যাভেলেবল না। মানে
আপনি যেটা বলছেন ফার্ম ফিডের মানে প্রপার নিউট্রিশন পাওয়ার জন্য যে পেস্টিসাইডস ছাড়া যেই সবজি যে ভেজিটেবলস আমাদের পাওয়ার কথা সেটাও তো আমরা আসলে প্রপারলি ভাবে পাচ্ছি না। সেক্ষেত্রে আমরা যেটাকে ভেজিটেবল খাচ্ছি বলে মনে করছি সেটা তো তাহলে আসলে ভেজিটেবলের পাশাপাশি সেটার সাথে আমি টক্সিসিটিও ইনটেক করছি, সেটা আমি কিভাবে সামাল দেবো? আমি ওনার কোশ্চেনটার আনসারটা আপনার এইখান থেকে দিয়ে দিচ্ছি এভাবে যে যে আপনাকে ওভারঅল হেলদি হতে হবে নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে আপনাকে সুগার ফ্রি হতে হবে। তো আপনি বলছেন একই কথাগুলোই যে তাহলে আপনি তো হেলদি অপশন পাচ্ছেন না। দেখুন আপনি হেলদি 100% পাবেন না, পৃথিবীর কোথাও পাবেন না 100%। যে আমেরিকাতে যদিও এখানে ওদের অবজারভেশন আছে, ওরা এফডি অ্যাপ্রুভড, তারপরেও চিটিং হচ্ছে না কিন্তু তা না। তাহলে বাংলাদেশে কি হচ্ছে? বাংলাদেশে কিন্তু আপনি চাইলে একটু একজন দর্শক ফোনে অনেকক্ষণ ধরে লাইনে আছেন, প্রিয় দর্শক আপনার নামটি বলে প্রশ্নটি করবেন প্লিজ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আমার নাম শাহাদাব ফারশেদ। জি আমি একজন বায়ো কেমিস্ট। জি তো আমি যে জিনিসটা জানতে চাচ্ছি সেটা হলো যে এই ফাইটো হরমোনগুলোর কথা যেটা বলছেন আর কি, সেটা ভেজিটেবলস থেকে কি এক্সট্রাক্ট করে ইউজ করতে হবে, না ভেজিটেবলস আমি সরাসরি ইনটেক করলেই সেটা আমার ক্যান্সারের জন্য কাজে লাগবে? দ্যাট ইজ ওয়ান। হ্যাঁ, জি অ্যান্ড আরেকটা হলো যে আমার মানে এই যে কোলন ক্যান্সারের কথা আমি একটা বিষয়ে আলাপ হলো, জি জি সেটা এই কোলন ক্যান্সারের যে প্রাথমিক যে লক্ষণটা আর কি, এই লক্ষণটা আমাকে একটু বলা। কোলন ক্যান্সারের প্রাথমিক লক্ষণের কথা বলা হয়েছে। যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে ক্যান্সারের যেখানে ক্যান্সার আক্রান্ত হয়েছে সেই জায়গা থেকে ব্যথা অনুভব হবে, ব্লিডিং হতে পারে এবং ইতিমধ্যেই যেটা বলেছেন যে এই স্থানগুলোতে আপনার নশিয়া ফিল হবে, শরীর দুর্বল হয়ে যাবে। সো এই জিনিসগুলো কিন্তু ইতিমধ্যেই বলে ফেলেছেন। আপনি যে এই প্রশ্নটা ওখানে যেটা বলেছেন যে ভেজিটেবলস থেকে কি এক্সট্র্যাক্ট করে নিয়ে খেতে হবে নাকি ডিরেক্ট ভেজিটেবলস খেলে ইটস গুড এনাফ? আমি আনসারটা একটু 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 বুঝিয়ে বলতে হবে। ডাইরেক্ট আনসার হচ্ছে না, এখানে আপনার এক্সট্রা করতে হবে না। ঢাকা ইউনিভার্সিটি ফার্মেসিতে আমরা কোলাবরেট করছি আমেরিকার সাথে, আমাদের ইউনিভার্সিটির সাথে, আমার ল্যাবের সাথে। তো আমরা চেষ্টা করছি এক্সট্রাক্ট করে এটা কিভাবে ইনটেক রাখা যায়, কিন্তু আপনাকে এটা নিয়ে ওরি করতে হবে না। আপনাকে যেটা করতে হবে, আপনি যদি ডিফারেন্ট টাইপ অফ ভেজিটেবল খান তাহলে অটোমেটিক্যালি এটা শরীর ব্যালেন্স করে কালারফুল ফেলবে। ভেজিটেবলস, কালারফুল গ্রিন লিফি কালারফুল ভেজিটেবল, এটা অটোমেটিক ব্যালেন্স হবে এটা। ওকে আচ্ছা। আর ওই যে পুরনো প্রশ্ন যেটা হচ্ছে যে ওই মানে অর্গানিক ফুডের বদলে আমরা তো ওই যে ইয়েস, এগুলো তো খাচ্ছি হ্যাঁ পুরনো কোশ্চেন মানে পেস্টিসাইডস। ডেফিনেটলি। তো পুরনো কোশ্চেনটা হচ্ছে আপনি কিন্তু আচ্ছা দেখি আমাদের খাবার দুই ধরনের খাবার আমার জন্য ভাইটাল, একটা হচ্ছে মাইক্রো আর ম্যাক্রো। তো মাইক্রো নিউট্রিয়েন্টের মধ্যে আছে আমাদের সব ধরনের ভেজিটেবলগুলো, আর ম্যাক্রোর মধ্যে আছে প্রোটিন, ফ্যাট অ্যান্ড কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট আপনি খাচ্ছেন না যেহেতু আপনি ক্যান্সার নিয়ে আপনি কশাস অর ক্যান্সার হয়েছে, আছে কি আর আছে ফ্যাট অ্যান্ড প্রোটিন। তো ফ্যাট আপনি দেখেন ডিম, আপনি আজকে দেশি ডিম পাচ্ছেন, আপনি ইচ্ছা করলে আপনার ইন্ডাস্ট্রিয়াল সোয়া মিলে তৈরি করতে শুরু করি আপনার প্রপার খাবার দিয়ে। আমরা ইচ্ছে করলে আজকে ফার্মগুলোকে সরকার ইচ্ছে করলে এগুলোকে মডিফাই করতে পারে, এগুলোকে আজকে প্রপার আজকে যে কেমিক্যাল দেওয়া হচ্ছে এটাকে আমরা তুলে ফেলে দিতে পারি, এটাকে মনিটরিং সিস্টেম করলেই তো আমরা হেলদি ফ্যাট পেয়ে যাচ্ছি। তো আমরা এছাড়াও এই মুহূর্তেও ঢাকা শহরে আমি ঘুরেছি আজকে 2 সপ্তাহ সফরে ঢাকা ট্রিপে এসে আমি দেখেছি আপনি হেলদি ডিম পাচ্ছেন। আপনি গ্রামাঞ্চলে গিয়ে দেখেছি আপনার গরু পাওয়া যায় যেখানে স্টেরয়েড দেওয়া হচ্ছে না, কোনো ধরনের অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে না। আমি দেখেছি এখানে তারপর হচ্ছে চিকেনটা, দেশি চিকেনটা এখনও পাওয়া যায়। আপনি দেশি চিকেনটা সবই তো পাওয়া যায়, কম কম করে আপনাকে কম খেতে হবে, টাকাটা একটু বেশি দিতে হবে। আমরা সবাই খেতে শুরু করি, ওগুলো ইন্ডাস্ট্রিয়ালি প্রডিউস হওয়া শুরু করবে হেলথিটা। আমরা খাচ্ছি না বলেই তো এগুলো ইন্ডাস্ট্রিয়াল তৈরি হচ্ছে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ভেজিটেবলের মধ্যে যেটুকু ফাইটোকেমিক্যাল আছে এটুকু আমি চিন্তা করেছি বাংলাদেশে কোনোভাবেই সম্ভব না। আর অর্গানিকটা আদৌ অর্গানিক কিনা আমি জানি না। সেক্ষেত্রে আমার একটা সলিউশন হচ্ছে আপনি সকালবেলাটা যখন আপনি লম্বা সময় উপবাস থাকবেন, বাউল মুভমেন্ট হওয়ার পরে, আপনি যদি বাউল মুভমেন্ট সকালে না হয় সেখানে কিন্তু আপনার শরীরটা ক্লিন হচ্ছে না। হওয়ার পরে আপনি যদি কয়েক ঘন্টা স্টার্ভিং করেন, মানে এটাকে আমরা সায়েন্স বলি ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং। ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করার পরে আপনার ডিটক্সটা যেটুকু কেমিক্যাল ছিল ওইটুকু কেমিক্যাল সকালবেলা আপনার এটা শরীর থেকে ডিটক্স হয়ে চলে যাবে। আমাদের শরীরের ওইটুকু ডিটক্স ক্ষমতা আমাদের অলরেডি অটোমেটিক্যালি বিল্ট ইন করা আছে। এই সময়টুকু আসলে কত, মানে সকালবেলা এই বাউল মুভমেন্ট বলতে আমি সম্ভবত হচ্ছে মলত্যাগ করার পরে, রাইট, তারপরে কতক্ষণ সময়টা আসলে এই আপনি যেটা বললেন ফাস্টিং, ইন্টারমিডিয়েট ফাস্টিং এর কথা যেটা বলছেন, এটা আসলে কতক্ষণ সময়? ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংটা হচ্ছে বেস্ট হচ্ছে মর্নিং থেকে লাঞ্চ মধ্যে
মানে আমরা ঘুম থেকে ওঠার পরে কিছু না খেয়ে একেবারে দুপুরে লাঞ্চটা করা, ব্রেকফাস্টটা স্কিপ করা। অনেকে বলবেন গ্যাস্ট্রিক হয়, এটা ঠিক না, আপনি করে দেখেন না, আপনি একটু রং চা খেয়ে দেখেন না, রং চা খেলে গ্যাসটা চলে যাবে। তো বেস্ট হচ্ছে অ্যাজ মাচ ইউ ক্যান আপনি বিকেলে আপনি খাবার খান। কিন্তু আমরা তো শুনি অন্যটা, মানে আমরা সাধারণত শুনি যারা আমাদেরকে বলেন, ডাক্তাররা পরামর্শ দেন সকালবেলা, বিশেষ করে হেলথ এক্সপার্টরা যেটা বলেন যে সকালের লাঞ্চটা মানে সকালের মিলটা সবচেয়ে হেভি হওয়া উচিত, দেন দুপুরেরটা একটু লাইট এবং রাতেরটা একেবারে সুপার লাইট, মানে দুপুরেরটা মিড এবং রাতেরটা সুপার লাইট, এবং ব্রেকফাস্ট যত সকাল সকাল করা যাবে, খালি পেটে বের না হওয়ার একটা সংস্কার আমাদের ট্রেডিশন চালু রয়েছে। তাহলে তো এই পুরো জিনিসটাই ভেঙে পড়ছে যে সকালবেলা অনেকে তো আমরা বলি যে মর্নিং সিকনেস, খেতে পারে না সকালবেলা, এটা মর্নিং সিকনেস বলা হয়, এটা হচ্ছে অ্যাসিডিটি জমে আছে জন্য খেতে পারতেছে না। তাহলে সেক্ষেত্রে তারা কি করবে? আপনি দেখেন যদি হতো, আজকে দেখেন আমাদের সমাজের অবস্থা, এপিডেমিক ডিজিজ আর এপিডেমিক, প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা মানুষ একাধিক রোগে ভুগছে, তাও কি দেখছেন আজকে খাদ্যাভ্যাস থেকে এটা হয়েছে, আমরা জানি না বলেই আমরা বলেছি। আরও আপনি যদি ডাক্তার বলে থাকে, মনে রাখবেন ডাক্তারদের কিন্তু নিউট্রিশন পড়ানো হয়নি। আপনি কথা বলে দেখুন না, আমি দেখেছি, আমি চিরং মেডিকেলে কথা বলেছি ডাক্তারদের সাথে, তারা নিউট্রিশন সম্বন্ধে কোনো পড়াশোনা না করে অ্যাডভাইসটা দিচ্ছেন। তাহলে আমরা কি সেটা নিব নাকি নিউট্রিশনিস্ট থেকে অ্যাডভাইসটা নিব? আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এই একেবারে দুপুর পর্যন্ত না খেয়ে দুপুরে যে একবারে যদি একটা মিল নেয় সেই মিলের ক্ষেত্রে, এবং যদি হেলদি মিল নেয়, এটা নিশ্চয়ই হেলদি মিলটা এক এক পার্সন টু পার্সন ভ্যারি করবে, রাইট। সবার তো আর আসলে লো কার্ব বা জিরো কার্ব ডায়েটের প্রয়োজন নেই, রাইট। জিরো কার্বটা হচ্ছে শুধুমাত্র যারা পেশেন্ট তাদের ক্ষেত্রে, জিরো কার্বটা এক্সট্রা ফ্যাট যাদের রয়েছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তাহলে সকাল থেকে এই যে সারা রাত ঘুমানোর পরে সকাল থেকে দুপুর পর্যন্ত আপনি বলছেন রং চা খেলে অ্যাসিডিটিটা বা টক্সিসিটিটা বের হয়ে যাবে, বা গ্যাসটা অ্যাসিডিটিটা ক্লিন হয়ে যাবে। বাউল মুভমেন্টের পরে যদি রং চা বা এই জাতীয় কিছু খায় উইদাউট সুগার, আর মানে বেটার হচ্ছে যদি রং চা খেলে হয় কি, রং চাটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। এই জিনিসটা আপনাকে গ্রিন টি or black tea whatever it is, it gonna kill the excess bacterial infection and stuff. এটা আপনি ডিটক্স করতে সাহায্য করবে। আবার অনেক বেশি রং চা খেলে আবার শরীর থেকে মিনারেলগুলো ফ্লাশ আউট হয়ে যাবে, সেটা আপনি চাচ্ছেন না। আবার অল্প পরিমাণ রং চা খেতে পারেন, আপনি সকালটা উপোস থাকেন, এটা হচ্ছে আপনার জন্য ডিটক্স হবে, যেটুকু কেমিক্যাল আপনার শরীরে আছে অল্প মাত্রায়। আচ্ছা, তার মানে এটা হচ্ছে ইন জেনারেল সবার জন্যই আসলে এটা প্রযোজ্য বলছেন। ওকে, তাহলে এরপরে যে কথাটা মানে যে কথাটা হচ্ছিল যে কোলেস্টেরলের ক্ষেত্রে, ব্লাড কোলেস্টেরল এবং গুড কোলেস্টেরলের কথা বলছিলাম, এটার সাথে তো মানে আমরা যে এতক্ষণ ধরে যে আলোচনা করলাম সেই আলোচনা আমরা দেখলাম যে কনসেপ্টগুলো একটু নাড়া খাচ্ছে, আমরা এতদিন ধরে যা জেনে আসছি সেটা নাড়া খাচ্ছে। এই জিনিসগুলো তো আসলে মেডিকেল সায়েন্স অনেক আগেই নিশ্চয়ই আবিষ্কার হয়ে গেছে, বা সায়েন্স যেটা সেটা নিশ্চয়ই অনেক আগে এগুলো প্রুফ করে ফেলেছে। তারপরও তাহলে আমরা এখন পর্যন্ত তাহলে আমাদের ট্রিটমেন্ট টুয়ার্ডস ক্যান্সার, ট্রিটমেন্ট টুয়ার্ডস গুড হেলথ, নিউট্রিশিয়াস হেলথ, এই জিনিসগুলোতে আমরা এখনও কোনো পরিবর্তন আনতে পারছি না কেন, বা আসছে না কেন? ডাক্তাররা আমাদেরকে রেফার করছেন না কেন? আর আমরা যে প্রত্যেক বছর এত গবেষণা করে এত ওষুধ তৈরি করছি, সেই ওষুধগুলো তাহলে আসলে কি কাজে লাগছে? একদম শেষ প্রশ্ন, শেষ উত্তরটা। এটা কিন্তু অনেক কঠিন কোশ্চেন করেছেন আমাকে, আমি এই কোশ্চেন আনসার খুব ডিটেলস দিতে পারবো না, তবে এইটুকু বলি যে উইদাউট এনি এভিডেন্স বেসড রিসার্চ এলডিএলকে বলা হলো যে এটা ব্যাড কোলেস্টেরল। তো আমি ডাক্তারের সাথে আর্মিতে প্রোগ্রাম ছিল, আমার কথা বলেছি ডাক্তারদের সাথে, আপনারা কেন এটাকে এলডিএলটাকে ব্যাড বলেছেন? বলে আমরা বই পেয়েছি। তো আপনারা কখনো কি কোনো ব্যাড থিং পেয়েছেন? আমরা সব তো গুড়ে পেয়েছি, বাট বইতে পেয়েছি এটা ব্যাড। দেখেন, সেলফ কন্ট্রাডিক্টরি। তো এটা কেন হচ্ছে বা এটা কেন চেঞ্জ করা হচ্ছে না? বিকজ অফ দ্য ইন্ডাস্ট্রি যে মিলিয়নস অফ ডলার ইন্ডাস্ট্রি, আজকে যদি এই কোলেস্টেরল ইন্ডাস্ট্রিকে, মানে স্টেট ড্রাগ ইন্ডাস্ট্রিকে বন্ধ করা হয়, আজকে ইকোনমি ধসে পড়বে যে কোনো দেশে। তো এটা স্লোলি আসতে হবে, আপনার থেকে শুরু হতে হবে। আমরা বুঝি যে লো কার্ব, হাই ফ্যাট অ্যান্ড হেলদি ডায়েট। থ্যাংক ইউ ডক্টর মুজিবুল হক আপনাকে। দর্শক, শুনছিলাম আসলে এই বিষয়গুলো নিয়ে আরও ডিটেলসে কথা বলা, আরও বিস্তারিতভাবে কথা বলার সুযোগ রয়েছে। আমরা হয়তো প্রফেসর মুজিবুল হককে আমরা আরও পাবো, যেহেতু বাংলাদেশের সন্তান আমরা তাকে অবশ্যই পাবো। এছাড়া তার সাথে যোগাযোগ করার জন্য আপনারা তার ওয়েবসাইটে ঢুকতে পারেন, তার সঙ্গে যোগাযোগ রাখতে পারেন, নিউট্রিশন নিয়ে কথা বলতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই হেলদি ডায়েট, এবং সেই হেলদি ডায়েটটা কেমন হবে, যারা নিশ্চয়ই এতক্ষণ অনুষ্ঠানটি দেখেছেন তারা সবাই বুঝতে পেরেছেন, উইদাউট সুগার। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর ক্যান্সার থেকে দূরে থাকুন।